নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ইংরেজি পাঠ্যক্রমের অন্তর্গত কর্মা নামক পাঠ্যের ডু অ্যাজ ডিরেক্টেড টেক্সচুয়াল গ্রামারের মধ্যে ডু অ্যাজ ডিরেক্টেড আলোচনা করব। দেরি না করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। ডু অ্যাজ ডিরেক্টেড ফ্রম কর্মা। ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে অনেক রকমের আইটেম পড়ে, তোমরা জানো। যেমন এখানে দেখতে পাচ্ছ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেমন সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড। এছাড়াও ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ পড়বে। তারপরে ন্যারেশন, ভয়েস, সবই অ্যাকচুয়ালি ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে পড়ে। তো করতে করতে আমরা জানবো। তো ফার্স্ট সেন্টেন্স, স্যার মোহনলাল looked at himself in the mirror of a first class waiting room at the railway station. টেক্সচুয়াল লাইন, খুব পরিচিত একটা লাইন। স্যার মোহনলাল একদম প্রথম দিকে, টেক্সটের প্রথম দিকে কি হচ্ছে, লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর, আয়নায় নিজের দিকে তাকালেন, অফ এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, তিনি প্রথম শ্রেণীর ওয়েটিং রুমে বসেছিলেন। সেখানে বসে তিনি তার মিরর, যে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখলেন। অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, কি করতে বলা হচ্ছে? কমপ্লেক্স করতে বলা হচ্ছে। তাহলে এই যে সেন্টেন্সটা তোমাকে দেওয়া হলো সেটা কি সেন্টেন্স? স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর অফ এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। এটা একটা সিম্পল সেন্টেন্স। দেখো, লক্ষ্য করে এখানে একটাই মেইন ভার্ব আছে, লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর অফ এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আর কোনো ভার্ব নেই এবং একটাই প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্স করতে গেলে তোমাকে কি করতে হবে? একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। এই সেন্টেন্সের মধ্যে কোনো একটা জায়গায় যদি ভেঙে আমরা, কোনো একটা জায়গায় যদি আমরা ব্রেক করে আমরা যদি একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে পারি, দেখা যাক কি হচ্ছে। স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর। এইবার কি ছিল? ইন দ্য মিরর অফ এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। কি করা হলো? ইন দ্য মিরর হুইচ ওয়াজ ইন এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। সেই মিররটা যেটা নাকি হুইচ ওয়াজ ইন এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। হয়ে গেল তোমার সাবঅর্ডিনেট ক্লজ। হুইচ ওয়াজ ইন এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। হয়ে গেল তোমার কমপ্লেক্স সেন্টেন্স। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। মিরর অর্থাৎ আয়নাটি নিঃসন্দেহে মেড ইন ইন্ডিয়া ছিল, অর্থাৎ ভারতবর্ষে তৈরি। এটাও একটা সিম্পল সেন্টেন্স। করতে বলা হচ্ছে কমপ্লেক্সে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। তা কিভাবে সাবঅর্ডিনেট ক্লজ আনা যায়? দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া, এটা এই যে সিম্পল সেন্টেন্সটা হয়েছে তার একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এখানে ব্যবহার করা হয়েছে। সেটা হচ্ছে এই অ্যাডভার্বিয়াল অবভিয়াসলি, এই অ্যাডভার্বটাকে ব্যবহার করে এখানে এটাকে, এই সেন্টেন্সটাকে সিম্পল করা হয়েছে। তা এবার এই অবভিয়াসলি যে অ্যাডভার্বটাকে ব্যবহার করে সিম্পল করা হয়েছে সেটাকে যদি আমি ভেঙে দিতে পারি তাহলেই আমার পক্ষে এই সাবঅর্ডিনেট ক্লজ আনাটা সহজ হয়ে যাবে। কারণ কি, সাবঅর্ডিনেট ক্লজ আনলেই আমার কমপ্লেক্স সেন্টেন্স করতে পারবো আমি। ইট ওয়াজ অবভিয়াস, এটা ছিল সন্দেহাতীত, এখানে সন্দেহের কোনো অবকাশ ছিল না। দ্যাট দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া, দেখো আমি ঠিক কিন্তু আঘাত করলাম কোন জায়গাটাতে, হিট করলাম কিন্তু আমি ঠিক ওই অবভিয়াসলি এই অ্যাডভার্বটাকে দিয়েই কিন্তু আমি এটাকে সাবঅর্ডিনেট ক্লজ আনলাম। ইট ওয়াজ অবভিয়াস, এটাকে আলাদা করে দিলাম। তারপরে কি রইল? যে দ্যাট দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া। দ্যাট দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া, এটা তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, এ বিয়ারার in white livery appeared through a wire gauze door. টেক্সচুয়াল লাইন, এ বিয়ারার অর্থাৎ বেয়ারা, ইন এ হোয়াইট লিভারি সাদা পোশাক পরে, অ্যাপিয়ার্ড থ্রু এ ওয়্যার গজ ডোর, একটা ওয়্যার গজ ডোরের মধ্যে দিয়ে এগিয়ে এলো বা অ্যাপিয়ার হলো। এই লাইনটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, তোমাকে বলা হচ্ছে কমপ্লেক্স করতে। এবার কোন জায়গাটাতে আমি ভাঙবো সেন্টেন্সটাকে, ভেঙে সাবঅর্ডিনেট ক্লজ আনবো? এ বিয়ারার ইন এ হোয়াইট লিভারি অ্যাপিয়ার্ড থ্রু এ ওয়্যার গজ ডোর। দেখো, অ্যাপিয়ার্ড থ্রু এ ওয়্যার গজ ডোর, এখান থেকে তো ভার্ব এবং ভার্বের পরবর্তী অংশ,
কিন্তু এ বিয়ারার ইন এ হোয়াইট লিভারি, এই যে অংশটা, একজন বেয়ারা সাদা পোশাক পরিহিত, এটাকে ভেঙে সাবঅর্ডিনেট ক্লজ করা যায় খুব সহজেই। কি? এ বিয়ারার হু ওয়াজ ড্রেসড ইন হোয়াইট লিভারি, হয়ে গেল তোমার সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কি করলাম আমি? এ বিয়ারার ইন এ হোয়াইট লিভারি, এটাকে ভেঙে দিলাম, ভেঙে কি করলাম? একটা সাবঅর্ডিনেট ক্লজ আনলাম। এ বিয়ারার ইন এ হোয়াইট লিভারিটাকে কি করলাম? এ বিয়ারার হু ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট লিভারি অ্যাপিয়ার থ্রু এ ওয়্যার গজ ডোর, যেমন ছিল তেমন দিয়ে দিলাম। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আমার কি হয়ে গেল? হু ওয়াজ ড্রেসড ইন হোয়াইট লিভারি, এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল তোমার কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, she had been talking to the bearer until Sir Mohan had summoned him inside. সিম্পল করতে বলা হচ্ছে, তার মানে বুঝেই যাচ্ছ যে এই সেন্টেন্সটা সিম্পল নয়। এটা কি সেন্টেন্স? she had been talking to the bearer, তিনি had been talking মানে ওই মুহূর্ত পর্যন্ত কথা বলছিলেন, ততক্ষণ পর্যন্ত কথা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত until Sir Mohan had summoned him inside, যতক্ষণ পর্যন্ত না স্যার মোহন তাকে ভেতরে ডেকে নিচ্ছিলেন বা ভেতরে ডেকে নিলেন। সিম্পল করতে বলা হচ্ছে। তাহলে এটা কি সেন্টেন্স হলো? এই যে আনটিল স্যার মোহন হ্যাড সামন্ড হিম ইনসাইড, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো ঠিক একই রকমভাবে এতক্ষণ যেরকম আমরা কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করছিলাম, এবার সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে। অর্থাৎ এখানে যে সাবঅর্ডিনেট ক্লজটা দেখতে পাচ্ছ সেটাকে তুলে দিতে হবে, অর্থাৎ এমন সেন্টেন্স লিখতে হবে যাতে এই সাবঅর্ডিনেট অংশটুকু আর সাবঅর্ডিনেট না থাকে, একটা মেন ক্লজের মধ্যে যুক্ত হয়ে যায়। তাহলে পরে দেখো একটা কথা বলি, আমি কেন প্রশ্নগুলোকেও এই কি সেন্টেন্স কিভাবে হচ্ছে সেই সেন্টেন্সটা এত ব্যাখ্যা করছি, কেন করছি? কারণ এইখানে যেটা উত্তর দেখতে পাচ্ছ তোমরা, সেই উত্তরটাকেও কিন্তু তোমাদেরকে প্রশ্ন হিসেবে দিতে পারে, আর প্রশ্নটা তোমাকে উত্তর হিসেবে করতে হতে পারে। মানে এখানে she had been talking to the bearer until Sir Mohan had summoned him inside, এটা তোমাকে প্রশ্ন দিল আর বলল সিম্পল করতে। এবার সিম্পল করলে কি হচ্ছে? she had been talking to the bearer till Sir Mohan's summoning, till Sir Mohan's summoning, এখানে কি ব্যবহার করা হলো? এখানে একটা জিরান্ড ব্যবহার করা হলো সিম্পল করার জন্য। স্যার মোহনের ডাকা পর্যন্ত সে, অর্থাৎ লেডিলাল, হ্যাড বিন টকিং টু দ্য বিয়ারার। বোঝা গেল? এবার আমি যেটা বলতে চাইছি যে এই উত্তরটা তোমাকে প্রশ্ন দিয়ে দিতে পারে এবং বলতে পারে যে কমপ্লেক্স করো, তখন কিন্তু তোমাকে এই প্রশ্নটা কমপ্লেক্স যে সেটা বুঝে নাও, কারণ এটাও তোমার উত্তর হিসেবে করতে হতে পারে। নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে কি আছে দেখা যাচ্ছে? ওই যেটা আমি প্রথমেই বললাম যে ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে অনেক কিছুই কভার করা হয়। এবার দেখতে পাচ্ছ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, মানে তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হবে এবং তার মধ্যে কোনো একটা নির্দিষ্ট শব্দকে, কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ডকে আন্ডারলাইন করে বা এইভাবে বোল্ড লেটারে ইটালিক্সে লিখে বলবে যে এই বোল্ড লেটারের ওয়ার্ডটাকে পার্টস অফ স্পিচ চেঞ্জ করো। অর্থাৎ দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া, এটা পরিচিত লাইন, টেক্সচুয়াল লাইন। এখানে এই অবভিয়াসলিটা কোন পার্টস অফ স্পিচ সেটা আগে বোঝো, এটা একটা অ্যাডভার্ব। এইবার বলছে যে এই অ্যাডভার্বটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, মানে অবভিয়াসলি যদি অ্যাডভার্ব হয় তার অ্যাডজেক্টিভ হচ্ছে অবভিয়াস। তা এবার শুধুমাত্র অবভিয়াসলিটাকে অবভিয়াস করে লিখে দিলেই কিন্তু তোমার সেন্টেন্সটা ঠিক হয়ে যাবে না, তখন কিন্তু সম্পূর্ণ সেন্টেন্সটাই চেঞ্জ হবে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্যাট সেন্টেন্স। তো অবভিয়াস দিয়ে করলে সেন্টেন্সটা কি হবে? ইট ওয়াজ অবভিয়াস, এটা ছিল সন্দেহাতীত, দ্যাট দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া। দেখো আমি কিন্তু অবভিয়াসলি থেকে অবভিয়াস করে সেন্টেন্সটা লিখলাম, তাতে করে সেন্টেন্সটা পরিবর্তন হলো, কিন্তু সেন্টেন্সটার মানে কিন্তু একই রয়ে গেছে, মানে কিন্তু অর্থ কিন্তু অপরিবর্তিত রয়ে গেছে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমাকে কিন্তু দেওয়া হয়েছিল একটা দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া সিম্পল সেন্টেন্স তোমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমি দেখা যাচ্ছে যে এই পার্টস অফ স্পিচটা চেঞ্জ করতে গিয়ে এটাকে আর সিম্পল রাখা যাচ্ছে না।
করতে হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। ইট ওয়াজ অবভিয়াস দ্যাট দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া। কিন্তু আমাকে তো কোথাও বলেনি যে কমপ্লেক্স করা যাবে না, আমাকে করতে বলা হয়েছে অ্যাডভার্ব টু অ্যাডজেক্টিভ। তো সেটা আমি ঠিকঠাকভাবে করে গ্রামাটিক্যালি সেন্টেন্সটা কারেক্ট হলেই হবে। কমপ্লেক্স হলো কি সিম্পল থাকলো সেটা কিন্তু ম্যাটার করে না এখানে, ঠিক আছে? তোমাকে দেখতে হবে তোমাকে কি করতে বলা হয়েছে। নেক্সট সেন্টেন্স, শি ওবেড প্যাসিভলি। তিনি প্যাসিভলি অর্থাৎ নিঃশব্দে ওবে করতেন, অর্থাৎ কথা শুনতেন। অ্যাডজেক্টিভ করতে বলা হচ্ছে প্যাসিভলিকে। প্যাসিভলি আমাদের এখানে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হচ্ছে প্যাসিভ, ঠিক আছে? তো প্যাসিভ যেহেতু অ্যাডজেক্টিভ, তার মানে তাকে অ্যাডজেক্টিভ এস্টাবলিশ করতে হলে তাকে একটা নাউনকে কোয়ালিফাই করাতে হবে। শি ওবেড ইন এ প্যাসিভ ওয়ে। তিনি ওবে করতেন অর্থাৎ কথা শুনতেন ইন এ প্যাসিভ ওয়ে। ইন এ প্যাসিভ ওয়ে, ঠিক আছে? এখানে কোন নাউনকে কোয়ালিফাই করলো? ইন এ প্যাসিভ ওয়ে। ওয়ে হচ্ছে সেই নাউনটা। কেমন ওয়ে? দ্য হাউ ওয়াজ দ্য ওয়ে? দ্য ওয়ে ওয়াজ প্যাসিভ। তাহলে ওয়ে যে নাউন তাকে কোয়ালিফাই করলো হচ্ছে প্যাসিভ অ্যাডজেক্টিভ। এইভাবে এটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করলাম এই সেন্টেন্সে প্যাসিভকে। নেক্সট সেন্টেন্স, দিজ নকচার্নাল ভিজিটস। দিজ নকচার্নাল ভিজিটস হ্যাড হাউএভার borne no fruit। কি করতে বলা হচ্ছে? নকচার্নাল ওয়ার্ডটাকে আমাদেরকে নাউন করতে বলা হচ্ছে, ঠিক আছে? তা এই রাত্রিকালীন সাক্ষাৎগুলি হ্যাড হাউএভার borne no fruit। তো বুঝতেই পারছো নকচার্নাল ওয়ার্ডটা এখানে কোন পার্টস অফ স্পিচ? দিজ নকচার্নাল ভিজিটস। নকচার্নালটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তা এবার তোমার নকচার্নালের নাউন ফর্মটা কি? নাউন ফর্মটা হচ্ছে নাইট। তাহলে নাইট যদি নাউন হয় তার অ্যাডজেক্টিভ কিন্তু নকচার্নাল, ঠিক আছে? নাইট যদি নাউন হয় তাহলে তার অ্যাডজেক্টিভ কিন্তু নকচার্নাল। তাহলে দিজ নকচার্নাল ভিজিটস হ্যাড হাউএভার borne no fruit। এটাকে এই নকচার্নালটাকে নাইট হিসেবে ব্যবহার করতে হবে তোমাকে নাউন করতে হলে। দিজ ভিজিটস অ্যাট নাইট, নকচার্নালটাকে ভিজিটস অ্যাট নাইট, অ্যাট নাইট করে দিলেই তোমার, কিন্তু শুধু নাইট করলে চলবে না, তার সঙ্গে অ্যাট যুক্ত করতে হবে। দিজ ভিজিটস অ্যাট নাইট, ভিজিটসটাকে সামনে নিয়ে আসলাম, রাত্রিবেলায় এই ধরনের ভিজিটগুলি হ্যাড হাউএভার borne no fruit। পরিষ্কার? নেক্সট সেন্টেন্স, দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যানাউন্সড দ্য অ্যাপ্রোচিং ট্রেন। দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, দেখো বোঝো সেন্টেন্সটাকে। দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, এখানে ক্ল্যাঙ্গিংটা কোন পার্টস অফ স্পিচ? দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, এটা কিন্তু নাউন, ঠিক আছে? এবার দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, ঘন্টার ধ্বনি, ঠিক আছে? তা এবার এই নাউনটা কিন্তু এখানে জিরান্ড হিসেবে ব্যবহার হয়েছে। দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল কি করলো? ঘন্টার ধ্বনিটা কি করলো? অ্যানাউন্সড দ্য অ্যাপ্রোচিং ট্রেন। অ্যাপ্রোচিং ট্রেন সম্পর্কে অ্যানাউন্স করলো, ঠিক আছে? অ্যানাউন্সমেন্টটা এইভাবে হয়। এবার বলা হচ্ছে যে ভার্ব করতে হবে। কাকে ভার্ব করতে হবে? ক্ল্যাঙ্গিংটাকেও ভার্ব করতে হবে, আবার অ্যাপ্রোচিংটাকেও ভার্ব করতে হবে। একসাথে দুটো ওয়ার্ডকে এখানে একই পার্টস অফ স্পিচে চেঞ্জ করতে বলা হচ্ছে। এবার এখানে একটা মজার ব্যাপার আছে, দেখো ক্ল্যাঙ্গিং আইএনজি যুক্ত একটা শব্দ, আবার অ্যাপ্রোচিং ও আইএনজি যুক্ত একটা শব্দ। কিন্তু ক্ল্যাঙ্গিংকে আমি একটু আগেই বললাম যে এটা একটা নাউন অর্থাৎ জিরান্ড। জিরান্ড হচ্ছে ভার্বাল নাউন, ভার্বের সঙ্গে একই সঙ্গে ভার্বের কাজও করছে আবার নাউনেরও কাজ করছে। কিন্তু অ্যাপ্রোচিং ট্রেনটা কিন্তু নাউন না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ট্রেনের অ্যাডজেক্টিভ, ট্রেন একটা নাউন, সেই ট্রেনের অবস্থা সম্পর্কে বোঝাচ্ছে অ্যাপ্রোচিং ট্রেন। তাহলে এটা কিন্তু নাউন না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বাল অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাপ্রোচিংটা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ যদি হয়, এটা কিন্তু একটা পার্টিসিপল। তা একই সেন্টেন্সের মধ্যে একবার আইএনজি যুক্ত ভার্ব দিয়ে আমরা নাউন দেখলাম, আবার আইএনজি যুক্ত ভার্ব দিয়ে আমরা অ্যাডজেক্টিভ দেখলাম। একটা জিরান্ড, ভার্বাল নাউন হচ্ছে জিরান্ড, আর হচ্ছে ভার্বাল
অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টিসিপল। এবার আমি এত কথা কেন বলছি, এই যে সেন্টেন্সটা, দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যানাউন্সড দ্য অ্যাপ্রোচিং ট্রেন, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্সের মধ্যেই এই ধরনের জিরান্ড, পার্টিসিপল এগুলো ইউজ হয়, এগুলোকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। তো তোমাকে বললো ভার্ব করতে, কোনো সমস্যা নেই। ভার্ব করলে কি হবে, ক্ল্যাঙ্গিংটা ক্ল্যাংড ইডি বা যাই হোক অ্যাকর্ডিং টু টেন্স, আবার অ্যাপ্রোচিংটা আইএনজি বাদ দিয়ে দাও, অ্যাপ্রোচ। তো তোমাকে অ্যাকর্ডিং টু টেন্স এইবার ক্ল্যাং আর অ্যাপ্রোচ এই দুটোকে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দিস সেন্টেন্স ইউজ করতে হবে। কি করতে হবে, দ্য বেল দ্যাট ক্ল্যাংড, অর্থাৎ ক্ল্যাঙ্গিংয়ের ভার্ব হচ্ছে ক্ল্যাং আর অ্যাপ্রোচিংয়ের ভার্ব হচ্ছে শুধু অ্যাপ্রোচ। কিন্তু লক্ষ্য করে দেখো এখানে সিম্পল সেন্টেন্সটার মধ্যেও অ্যাপ্রোচিং ট্রেন আইএনজি যুক্ত হয়েছে ভার্বের সঙ্গে। আবার যখন আমি এটা তো আমার উত্তর, তো উত্তরে আমি কি করলাম, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলাম, কিন্তু এইখানে দেখাচ্ছি আমি এটাকে ভার্ব হিসেবে। কিভাবে করব সেটা ব্যাখ্যা করি। দ্য বেল দ্যাট ক্ল্যাংড অ্যানাউন্সড দ্যাট দ্য ট্রেন ওয়াজ অ্যাপ্রোচিং। দ্য বেল দ্যাট ক্ল্যাংড, বেল যেটা নাকি ক্ল্যাং করলো অর্থাৎ বেজে উঠলো, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা পিওর একদম মেন ভার্ব, ঠিক আছে। তো এটাকে ভার্ব হিসেবে আমি ইউজ করে ফেললাম, দ্য বেল দ্যাট ক্ল্যাংড। সেই বেলটা কি করলো, অ্যানাউন্সড দ্য ট্রেন ওয়াজ অ্যাপ্রোচিং। সেই বেলটা অ্যানাউন্স করলো, কি অ্যানাউন্স করলো, দ্য ট্রেন ওয়াজ অ্যাপ্রোচিং, যে ট্রেনটি অ্যাপ্রোচ করছে বা করছিল, ওয়াজ অ্যাপ্রোচিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেও কিন্তু আমরা ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করি, কিন্তু তাই বলে কিন্তু সেটা কিন্তু অ্যাডজেক্টিভ না। দেখো তোমার প্রশ্নের মধ্যে যখন অ্যাপ্রোচিং ব্যবহার করা হয়েছে সেটার সঙ্গে কিন্তু অ্যামিজ আর ওয়াজ ওয়ার কিছু ছিল না, অর্থাৎ এটাকে তুমি পাস্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবে দেখাতে পারবে না, ঠিক আছে। এটা ভার্ব ছিল কিন্তু ভার্বের সঙ্গে সঙ্গে অ্যাডজেক্টিভেরও কাজ করলো। কিন্তু তোমার উত্তরে দ্য ট্রেন ওয়াজ অ্যাপ্রোচিং এই কনস্ট্রাকশনটা শুধুমাত্র পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় এবং শুধুমাত্র এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়। এটাকে কিন্তু তুমি অ্যাডজেক্টিভ হিসেবে এস্টাবলিশ করতে পারবে না। এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো যদি চোখে ধরা পড়ে তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার উন্নতি হচ্ছে। নেক্সট সেন্টেন্স, লেডি লাল হারিডলি ফিনিশড অফ হার মিল। লেডি লাল কি করলেন, তাড়াহুড়ো করে তার খাবার শেষ করলেন। তা এই হারিডলি এলওয়াই যুক্ত আছে, আমরা দেখতেই পাচ্ছি হারিডলি, এটা একটা অ্যাডভার্ব। তো এই হারিডলিটাকে করতে বলা হচ্ছে নাউনে। তা হারিডলির নাউন ফর্ম হচ্ছে শুধু হারি, ঠিক আছে। তো হারিকে আবার অন্য পার্টস অফ স্পিচে ব্যবহার করা যায়। দেখা যাক, লেডি লাল ফিনিশড অফ হার মিল ইন এ হারি। ইন এ হারি, এখানে কিন্তু এই হারিটা নাউন। ইন হোয়াট, ইন হারি, ঠিক আছে। তো লেডি লাল ফিনিশড অফ হার মিল ইন হারি বা ইন এ হারি, এই হারিটা কিন্তু একটা নাউন হিসেবে ব্যবহার করা হলো। শি স্যাট গেজিং আইডলি অ্যাট দ্য জসলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম। শি স্যাট গেজিং আইডলি, আইডলি মানে অলসভাবে বসে বসে তিনি দেখছিলেন, অ্যাট দ্য জসলিং ক্রাউড ভিড়ে ভারাক্রান্ত, ধাক্কাধাক্কি চলছে এমন একটা ভিড়ের দিকে, অন দ্য প্ল্যাটফর্ম যে ভিড়টা ছিল প্ল্যাটফর্মের উপরে। আইডলি কিন্তু এখানে অ্যাডভার্ব, তোমাকে করতে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এবার আইডলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে আইডল। শি স্যাট গেজিং আইডলি অ্যাট দ্য জসলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম। তো এটাকে আইডল হিসেবে ব্যবহার করলে, এই আইডলিটাকে যদি এই সেন্টেন্সের মধ্যে আইডল হিসেবে ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা এরকম, শি স্যাট গেজিং ইন অ্যান আইডল ওয়ে। ইন অ্যান আইডল ওয়ে অর্থাৎ তার গেজ করার, অর্থাৎ এক দৃষ্টে তাকিয়ে থাকার যে পদ্ধতিটা, সেটা তার ওয়েটা কেমন ছিল, আইডল ছিল, অলস ছিল। তাহলে ওয়ে হচ্ছে এখানে সেই নাউন, যেই নাউনটাকে কোয়ালিফাই করবে আইডল অ্যাডজেক্টিভ, তাই এটা অ্যাডজেক্টিভ। অ্যাট দ্য জসলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম, যেমনটা ছিল তেমন। নেক্সট পেজে যাচ্ছি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ভাইসি ভার্সা। এবার এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভটাও কিন্তু, বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, আমাদের
ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে পড়ে, ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে সব কিছু পড়ে। তো যাই হোক, হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার। তার হাজব্যান্ডের কাছে তাকে দেওয়ার জন্য কোনো সময় ছিল না। তাহলে হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার। নেভার দেখতেই পাচ্ছি যে কোনো সময় ছিল না বা কখনোই না, নেভার আছে, অর্থাৎ এটা নেগেটিভ সেন্টেন্স, তোমাকে অ্যাফার্মেটিভ করতে বলা হচ্ছে। হার হাজব্যান্ড হার্ডলি হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার। তার হাজব্যান্ডের কাছে হার্ডলি হ্যাড এনি টাইম, অর্থাৎ এখানে হার্ডলি মানে কঠিনভাবে, তো এটা আমরা বুঝি আক্ষরিক অর্থ। তাহলে এই সেন্টেন্সের মধ্যে হার্ডলি হ্যাড এনি টাইম বলতে কি বোঝাচ্ছে, যে তার কাছে কোনো সময় ছিল না। এটাকে অ্যাফার্মেটিভে লিখলে হার্ডলি হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার। নেভার হ্যাড থেকে অ্যাফার্মেটিভ করলাম হার্ডলি হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, হয়ে গেল তোমার অ্যাফার্মেটিভ। নেক্সট সেন্টেন্স, হি ডিড নট লাইক হার পুয়ার ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো। হি ডিড নট লাইক হার পুয়ার ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো। এই লাইনটার মানে কি? এই লাইনটার অর্থ, তিনি পছন্দ করতেন না কাদেরকে? হার পুয়ার ইলিটারেট রিলেটিভস, তার অশিক্ষিত বা নিরক্ষর আত্মীয় স্বজনদেরকে হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো, তার বাংলোর আশেপাশে ঘুরে বেড়াতো বা যাতায়াত করতো সেই রাস্তা দিয়ে, সেই তাদের আনাগোনাটা তার পছন্দ ছিল না, ডিড নট লাইক। তাহলে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে এটাকে করতে বলা হচ্ছে অ্যাফার্মেটিভে হি ডিসলাইকড। ব্যাস, আর কিচ্ছু না। ডিড নট লাইক নেগেটিভে আছে, এটাকে অ্যাফার্মেটিভ করতে হলে ডিসলাইকড, অপছন্দ ছিল, ব্যাস, তারপরে যা যা আছে সব দিয়ে দাও। হি ডিসলাইকড হার পুয়ার ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো। নেক্সট সেন্টেন্স, হি কেম আপ টু হার ওয়ান্স ইন এ হোয়াইল অ্যাট নাইট। হি কেম আপ টু হার ওয়ান্স ইন এ হোয়াইল অ্যাট নাইট। কখনো কখনো রাতের বেলায় তিনি উপরে উঠে আসতেন তার সঙ্গে দেখা করার জন্য। তো এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তোমাকে নেগেটিভ করতে বলা হচ্ছে। হি কেম আপ টু হার, তা হি কেম আপ ছিল, আমরা করলাম কি, নেগেটিভ করলাম হি ডিড নট কাম আপ। কেম থেকে কাম হলো, কেন হলো? কারণ আমরা ডিড দিয়ে পাস্ট করে ফেলছি। হি ডিড নট কাম আপ, ডিড দিয়ে পাস্ট করলে তারপরে মেন ভার্বটা প্রেজেন্টে হয়, ছোটোবেলায় শিখেছো। হি ডিড নট কাম আপ টু হার অলওয়েজ অ্যাট নাইট। কি হলো? ওয়ান্স ইন এ হোয়াইল অ্যাট নাইট, অলওয়েজ অ্যাট নাইট। এবার অলওয়েজের সঙ্গে ডিড নট আছে, তার মানে চিরকাল তিনি রাতের বেলায় আসতেন না ওপরে তার সঙ্গে দেখা করতে, অর্থাৎ কদাচিৎ আসতেন। নেগেটিভ হয়ে যাচ্ছে ডিড নট দিয়ে। শি ওবেড প্যাসিভলি, একটু আগে এরকম একটা লাইন পেয়েছো, এবার করতে হবে শি ওবেড প্যাসিভলি। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তোমাকে নেগেটিভ করতে বলা হচ্ছে। তাহলে শি ওবেড, শি ডিড নট ওবে। প্যাসিভের অপোজিট অ্যাক্টিভ, তাহলে প্যাসিভলি অপোজিটে অ্যাক্টিভলি, তাহলে শি ডিড নট ওবে অ্যাক্টিভলি, হয়ে গেল তোমার নেগেটিভ সেন্টেন্স। ডিড নট অপোজিট দিয়ে দিলাম অ্যাক্টিভলি। নেক্সট সেন্টেন্স, দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড। দ্য রেস্ট অফ দ্য ট্রেন মানে ট্রেনের বাকি সম্পূর্ণ অংশটুকু, ওয়াজ প্যাকড ভিড়ে ভরা ছিল। তাহলে এবার বাকি অংশটুকু বলতে এখানে জেনানা কম্পার্টমেন্টের কথা বলা হচ্ছে, যে জেনানা কম্পার্টমেন্টটাকে বাদ দিয়ে সম্পূর্ণ ট্রেনটা ভিড়ে ভরা ছিল। তাহলে দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ করলে নাবাচক সেন্টেন্স বাক্য ব্যবহার করতে হবে। দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ নট এমটি, ফাঁকা ছিল না। প্যাকড অপোজিট হচ্ছে এমটি। নেক্সট সেন্টেন্স, হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি। তিনি রেয়ারলি মানে খুবই কম হিন্দুস্তানিতে কথা বলতেন। ঠিক আছে, তাহলে অ্যাফার্মেটিভে আছে, নেগেটিভ করলে হি রেয়ারলি, এই রেয়ারলিটাকে তোমাদের করতে হবে হচ্ছে নেগেটিভ। হি ডিড নট অলওয়েজ, তিনি ডিড নট অলওয়েজ চিরদিন
স্পিক হিন্দুস্তানি, হিন্দুস্তানিতে কথা বলতেন না। তো অলওয়েজ মানে সবসময় হিন্দুস্তানিতে কথা বলতেন না, এর অর্থ হচ্ছে কখনো কখনো হিন্দুস্তানিতে কথা বলতেন। নেক্সট পেজ, আইডেন্টিফাই দ্য জিরান্ড অ্যান্ড পার্টিসিপল ইন দ্য ফলোয়িং। জিরান্ড এবং পার্টিসিপল দুটোই নন ফাইনাইট ভার্ব, এবং আরেকটা নন ফাইনাইট ভার্ব হচ্ছে ইনফিনিটিভ। এবার এই তিনটা নন ফাইনাইট ভার্ব আমি জানি তোমরা ইনফিনিটিভ দিয়ে কনস্ট্রাকশন দিলে তোমরা পারবে, তোমাদের অসুবিধা হবে না। তাই এখানে জিরান্ড আর পার্টিসিপলটাকেই আমি হাইলাইট করলাম। তার মানে এই না ইনফিনিটিভ দিয়ে প্রশ্ন দেবে না, দিতেই পারে। তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করার সময় ইনফিনিটিভ কনস্ট্রাকশন ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে। এবার এখানে কি করতে বলা হচ্ছে, আইডেন্টিফাই দ্য জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। তোমাকে এরকম এক সেন্টেন্স দিয়ে দেওয়া হবে। এবার এই সেন্টেন্সটার মধ্যে আমি জিরান্ডটাকে হাইলাইট করলাম, তাই তো, বোল্ড করলাম এই ওয়ার্ডটাকে, কিন্তু তোমাকে কিন্তু এরকম দেওয়া হবে না। তোমাকে এর মধ্যে থেকে আইডেন্টিফাই করতে বলা হবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে এর মধ্যে জিরান্ড কোনটা, পার্টিসিপল কোনটা, ইনফিনিটিভ কোনটা। তো আমি এই প্রশ্নের মধ্যেই আমি উত্তরটা করে দিচ্ছি, পাশে জিরান্ড লিখে দিচ্ছি, কিন্তু তোমাকে যেটা করতে হবে, তোমাকে এরকম প্রশ্ন দিলে তোমার প্রশ্নের মধ্যে, তোমার কোশ্চেন পেপারের মধ্যে এই লাইনটা দেওয়া থাকবে, কোনো বোল্ড লেটার বা কোনো আন্ডারলাইন করা থাকবে না, খালি বলা থাকবে আইডেন্টিফাই দ্য জিরান্ড বা আইডেন্টিফাই দ্য পার্টিসিপল বা আইডেন্টিফাই দ্য ইনফিনিটিভ। এবার এখান থেকে তোমাকে যেই ওয়ার্ডটা তুমি আইডেন্টিফাই করবে সেই ওয়ার্ডটাকে তুমি তোমার খাতায় লিখবা, লিখে নিয়ে তার পাশে এইভাবে ব্র্যাকেটে জিরান্ড বা পার্টিসিপল বা ইনফিনিটিভ কথাটা লিখে দিবা যে এই ওয়ার্ডটা হচ্ছে জিরান্ড, ঠিক আছে। তো এক্সাইটমেন্ট, বাসল অ্যান্ড হারি ওয়্যার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং, এটা একটা টেক্সচুয়াল লাইন। এবার এক্সাইটমেন্ট, বাসল অ্যান্ড হারি এগুলো হচ্ছে প্রকাশ করে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য প্রকাশ করে? অফ ব্যাড ব্রিডিং, মানে খুব আমাদের হচ্ছে ছোট থেকে আমাদেরকে আমরা যে পরিবেশে বড় হই সেই পরিবেশটার কথা বলা হচ্ছে, আমাদের এডুকেশন সব কিছুকে বোঝাচ্ছে ব্যাড ব্রিডিং, ঠিক আছে। তো এবার ব্রিডিংটা কিন্তু এখানে ভার্বাল নাউন। এক্সিবিশনস অফ হোয়াট? এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং। এবার তুমি যদি প্রশ্ন করো যে এখানে ব্যাডটা কি, ব্যাডটা অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভটা ব্যাড অ্যাডজেক্টিভটা ব্রিডিং নাউনকে কোয়ালিফাই করছে। ব্রিডিংটা কেমন? ব্রিডিংটা ব্যাড, তাই ব্রিডিং হচ্ছে নাউন এবং ভার্বাল নাউন। এবার এই ভার্বাল নাউনকে কি বলে? জিরান্ড বলে। এটাকে কোনোভাবেই তুমি অ্যাডজেক্টিভ হিসেবে এস্টাবলিশ করতে পারবে না। নেক্সট সেন্টেন্স, হি পুট ইট অ্যাসাইড উইথ এ গেস্টার সিগনিফাইং আই হ্যাভ ফিনিশড উইথ ইট। তিনি এটাকে পাশে রাখতেন উইথ এ গেস্টার, এমন একটা ভঙ্গি করে যেন বোঝাচ্ছেন, সিগনিফাইং বোঝাচ্ছেন, যে কি বোঝাচ্ছেন? আই হ্যাভ ফিনিশড উইথ ইট, আমার এটা পড়া হয়ে গেছে বা আমি এটা সেরে ফেলেছি। এইবার এই সিগনিফাইং এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ বা কোন নন ফাইনাইট ভার্ব? উইথ এ গেস্টার, ভঙ্গিটা কেমন ছিল? সিগনিফাইং, ভঙ্গিটা দিয়ে কি বোঝাচ্ছিলেন? সেই বোঝাচ্ছিলেন হচ্ছে সিগনিফাইং আই হ্যাভ ফিনিশড উইথ ইট। তাহলে এই গেস্টার নাউনটাকে কোয়ালিফাই করছে এই সিগনিফাইং, অ্যাডজেক্টিভ, তার মানে ভার্বাল অ্যাডজেক্টিভ। এটা একটা পার্টিসিপল অর্থাৎ নন ফাইনাইট ভার্ব, এটা কিন্তু নাউন নয়। এই জিরান্ড এবং পার্টিসিপলের পার্থক্যটাকে তোমাকে বুঝতে হবে। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, এবং সেই স্যার মোহনের আন্ডারস্ট্যান্ডিং স্মাইলটা কেমন ছিল? আন্ডারস্ট্যান্ডিং ছিল। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ পার্টিসিপল, অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভকে আমরা পার্টিসিপল বলি। নেক্সট সেন্টেন্স, লেডি লাল স্প্যাট অ্যান্ড সেন্ট এ জেট অফ রেড ড্রিবল। সেই লাস্ট লাইনটা, লেডি লাল থুতু দিয়ে তার মুখে যে পানের যে পিক জমিয়ে রেখেছিলেন, তিনি ফেলতে পারছিলেন না। কিসের জন্য? কারণ ট্রেনটা ছিল প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে। তো প্ল্যাটফর্মের আলোকিত অংশটুকু পেরিয়ে যাওয়ার সাথে সাথে তিনি মুখ থেকে জেট অফ রেড ড্রিবল, মানে
তীরের গতিবেগে লাল রঙের সেই পানের পিক থুতু দিয়ে ফেললেন, ফ্লাইং অ্যাক্রস লাইক এ ডার্ট। ফ্লাইং অ্যাক্রস লাইক এ ডার্ট কি? ডার্ট মানে হচ্ছে তীর, তীরের মতো উড়ে গেল সেই তার থুতুটি, পানের পিকটি। এবার ফ্লাইংটা এখানে কোন নন ফাইনাইট ভার্ব? জেট অফ রেড ড্রিবল। জেট হচ্ছে সেই নাউনটা, একটা জেট, সেন্টে জেট, জেট গতিতে পাঠালেন, কি পাঠালেন? অফ রেড ড্রিবল, লাল রঙের থুতু বা পানের পিক, যেটা নাকি উড়ে গেল। তাহলে এবার ফ্লাইংটা অ্যাডজেক্টিভ যদি হয়, সে কোন নাউনকে কোয়ালিফাই করলো? জেটকে। সেন্টে জেট ফ্লাইং অ্যাক্রস লাইক এ ডার্ট। তাহলে ফ্লাইং এখানে অ্যাডজেক্টিভ, ভার্বাল অ্যাডজেক্টিভ, তাই এটা আমরা পার্টিসিপল বলবো। এবার একটা কথা মাথায় রাখো যে যখন তুমি কোনো সেন্টেন্সে পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ এগুলো ব্যবহার করবা, লক্ষ্য রাখবা সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সিম্পল সেন্টেন্স হয়। তার মানে এই না যে সর্বত্রই যেখানে খুশি তুমি জিরান্ড ব্যবহার করো, পার্টিসিপল ব্যবহার করো, সেটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে, নাও হতে পারে। একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যেও পার্টিসিপল জিরান্ড ব্যবহার করা যেতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা তোমাদের প্র্যাকটিসের জন্য কাজে দিবে। শি হেইলড এ পাসিং রেলওয়ে কুলি। তিনি একটা পাসিং রেলওয়ে কুলিকে দাঁড় করালেন। পাসিং রেলওয়ে কুলি, চলমান রেলওয়ে কুলি। তাহলে রেলওয়ে কুলি হচ্ছে নাউন, এবং তিনি কি অবস্থায় ছিলেন? পাসিং, চলমান অবস্থায় ছিলেন। তাহলে পাসিংটা সরাসরি বুঝতে কোনো অসুবিধা নেই, এটা একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ, তার মানে এটা পার্টিসিপল। নেক্সট সেন্টেন্স, দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ ইটিং। এইবার এইটা কিন্তু, এই ইটিংটা কিন্তু তাই বলে পার্টিসিপল নয়, এটা জিরান্ড। কি করে জিরান্ড হচ্ছে? দেন আই মাইট অ্যাজ ওয়েল, দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ হোয়াট? বদার অফ হোয়াট? বদার অফ ইটিং। খাওয়ার বিষয়টা বা খাওয়ার ঝামেলাটা সেরে ফেলি। তাহলে অফ আমরা ছোটোবেলায় পড়েছি, নাউন ক্লজের মধ্যে একটা নিয়ম ছিল, অবজেক্ট অফ এ প্রিপোজিশন। তা বদার অফ হোয়াট? অফটাকে আমি প্রশ্ন করলাম কি দিয়ে? তাহলে অবজেক্ট যেখানে বসবে সেটা নাউন নিশ্চয়ই, অবজেক্টের জায়গায় একমাত্র নাউন বসে, তাহলে এটা হচ্ছে সেই নাউন, অবজেক্ট অফ এ প্রিপোজিশনের মধ্যে ইউজ হয়েছে, তাহলে ভার্বাল নাউন, অতএব জিরান্ড। এটাকে তুমি কোনোভাবেই একটা পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ রূপে এস্টাবলিশ করতে পারবে না, চেষ্টা করে দেখে নাও। নেক্সট সেন্টেন্স, লেডিলাল স্যাট, বসলেন, চিউইং এ বিটল লিফ, চিবোতে চিবোতে একটা পান। তাহলে এই চিউইংটা লেডিলালের অবস্থাটাকে বোঝাচ্ছে, তিনি কি অবস্থায় বসলেন? চিউইং এ বিটল লিফ, একটা পান চিবোতে চিবোতে। তাহলে চিউইং এখানে পার্টিসিপল, অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ। যেহেতু লেডিলালের অবস্থা বোঝাচ্ছে, তাই এটাকে আমরা অ্যাডজেক্টিভের মধ্যে ধরলাম। হি ডিড নট লাইক হার পুর ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো। এই সেন্টেন্সটা একটু আগেই দেখেছি আমরা, তো এখানে হ্যাঙ্গিংটা কি? হি ডিড নট লাইক হার পুর ইলিটারেট রিলেটিভস, তার অশিক্ষিত আত্মীয় স্বজনরা হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো, তার বাংলোর আশেপাশে আনাগোনা করুক, যাতায়াত করুক, হ্যাঁ, সেই যাতায়াত করাটাকে হ্যাঙ্গিং বোঝাচ্ছে এখানটা। তাহলে ইলিটারেট রিলেটিভসের অবস্থাটাকে বোঝাচ্ছে এখানে হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো। তো হ্যাঙ্গিং এখানে তাদের অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয়েছে, ভার্বাল অ্যাডজেক্টিভ, তাই পার্টিসিপল। ভিডিওটি আজকে অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, আজকে আর কন্টিনিউ করছি না। কর্মা থেকে টেক্সচুয়াল গ্রামার নিয়ে খুব শীঘ্রই হাজির হব, অন্যান্য টেক্সটগুলো নিয়েও হাজির হব, তোমরা সঙ্গে থাকো। ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।